এবার বলো দেখো কেষ্ট দুনিয়াটা যেটা আস্তে আস্তে বদলে যাচ্ছে জানো কোনো কিছুই যেন ঠিকঠাক করছে না তো দেখো ঘুরে চলে যাচ্ছি বুঝলে দেখো দুনিয়াতে আস্তে আস্তে যেটা বদলে যাচ্ছে আমার নিজের নিজের মধ্যেই থাকতে ইচ্ছা করে আর পাঁচজন মানুষের সঙ্গে থেকে আর যেন ভালো লাগে না আমার ঠিক যেন আছে যেন এখানে বসলেই নানান রকম ভাবনা আসে নানান রকম ভাবনা সব কিছুর জন্যই কসরত করতে হয় এবং পুরো হওয়ার জন্য কিচ্ছুটা খেয়ালই করলাম না কখন চোখে চশমা উঠলো বাইকল হলো মুখগহ্বরে জীব একদিন ঘুরপাক করতে করতে খেয়াল করলো দুটো দাঁত সিঁড়ি ভাঙতে গিয়ে হাঁটু অনুভব করলো জল শুকিয়ে গেছে পেটও একদিন দেখলো পরিপাক শক্তির ক্ষমতা কমে এসে ঘুরপাক কিছুতেই আর সহ্য হচ্ছে ভোরবেলার আর শীষ দেওয়া পাখির মতো হুড়ুট করে বিছানা করে বেরিয়ে আসতে পারছে আমার কি মনে হয় আবার যদি সেই গোড়া থেকে শুরু করতে পারতাম একই নাটক একই পরিণতি অন্য কোথাও অন্য স্থানে যুগটা সরাক করে ভরকে গিয়ে অনেক দূর চলে গেছে আমাদেরও হয়েছে সেই একই অবস্থা হঠাৎ করে দেখি এসব কি আজকাল স্বামী স্ত্রী দুজনেই স্ত্রীকে অফিসে ড্রপ করে দিয়ে স্বামী নিজে অফিসে যায় খাবারটাকে কালেক্ট করে দিতে হবে সপ্তাহে একটা দিন রান্না করছে ফ্রিজে লাট করা থাকে খাবার গরম করছে খাচ্ছে আমি জানো এই সংস্কৃতির একটা নাম দিয়েছি ওল্ড কালচার মানে ঠান্ডা সংস্কৃতি তার থেকেও মারাত্মক হচ্ছে সবাই এখন ঘোড়া টপক করে ছুটছে বুঝলে একাকে ফেলে আগে এগিয়ে যাবে তার একটা দুরন্ত প্রতিযোগিতা সবাই দড়ি ধরে না পর্বত আরোহীর মতো ঝুলছে ওপরে ওঠা চাই টপ টু দ্য টপ স্কাই ইজ দ্য লিমিট কিন্তু সেখানে আছে তা কি কেউ কিছু জানে বুঝলে যাই এই না তুমি যাবে না বাবা সে কি কথা
কারণ কারণ আমার মনে হচ্ছে এবারে চলার চেষ্টা আমার হাত তৈরি হয়, তাই দরজাটা তুমি নাও, আমি আমি বলবো, আমি বলছি আমি দরজাটা এবার আমি গতকাল একবার যখন দেখেছি এরকমটা হবে, আমাদের নাটক দেখাতে নিয়ে গেছিলাম, তোমার মনে আছে? মনে নেই বাবা, ছেলেকে নাটক দেখাতে নিয়ে গেছিলাম, তোমার বউখানে এমন ভান করেছিল যেন আমি ছেলেকে নিষিদ্ধ পল্লীতে নিয়ে গেছি। যত শত করেছিলাম বলি না, ছেলে আজ সর্বর জগতে বিরাজ করে, নইলে তার দশা তোমার মতোই হতো। সকাল সন্ধ্যে টিউশন, স্কুলের মাস্টারি, সবকিছু আমাকে একাই সামলাতে হয়েছে। কবে কবে ছেলে ভবিষ্যৎ নিয়ে ভেবেছো বলতো? যাই যাই কি রয়েছে কেন? শুনে চলো। আরে তুই এখন শুতে যাবো কেন? বড় বেশি কথা, গায়ে চাপ তো দাও। আরে তুই কিসের জন্য সাহস সাহস দেবো এখন? কি ব্যাপার বলো দিদি তোমার? আর তোর আমার বড় হচ্ছে কি ব্যাপার বলো? তোমার আচরণ তো স্বাভাবিক লাগছে না। কেন অস্বাভাবিক কি দেখলে? না না, এই সেবা ব্যাপারটাই তো একটা বিরক্তিকর। তারপরে এই অতি রকমের সেবা ব্যাপারটা কি বলতো? সেবা জিনিসটাই না মেয়েদের সহজাত, জন্ম থেকেই থাকে পরকে আপন করে নেওয়ার ক্ষমতা। চল আরে তোমরা এখন তুমি তো আমার গরম লাগে। এই ছেলে যে তোমারই সাক্ষাৎ পাঠ, বড় অবাক করলে ভাইয়া। বাতাসও যেখানে কখনো সখনো ভুল করে প্রবেশ করে, সেখানে তুমি সবখানে আমার সাক্ষাৎ পাঠ। হ্যাঁ, আসলে আমার তো বহুদিন আপনার সাথে দেখা করার ইচ্ছা, একবার প্রণাম করার ইচ্ছা, কিন্তু জানেন আমি সেই সাহসটা করে উঠতে পারিনি। কেন হে? শুনেছি আপনি নাকি অচেনা মানুষের সঙ্গ পছন্দই করেন না। বিভ্রান্তিকর বুঝলে, মরীচিকার ভিত্তি স্থাপনের প্রচেষ্টা। তুমি যখনই নিজেকে আর পাঁচজন থেকে সমাজ থেকে একটু আলাদা করবে, তখনই সমাজ তোমার নামে মুখরোচক মন গড়া গল্প পরিবেশন করবে। হ্যাঁ, শুনেছি আপনাকে বহু মানুষ মান্য করতো, আপনার কথা শুনতো, আপনার নিজেকে কাজ করতো। একজন খারাপ মানুষ কি এভাবে সম্মানিত হতে পারে? মাঝে মাঝে ভাবি যে একটা লোকের কথা শুনে এত লোক কোনো কাজে ঝাঁপিয়ে পড়তে পারে। নিজেরা না গন্ডগোল লাগছে, একদমই মিলছে না। আমার মনে হয় কথাগুলো ও শোনা সমাজে ওকে শুনি, সত্যি সমস্যা এই বড়ই বিভ্রান্তি। আপনার কাছে তো হ্যাঁ বলাটা ধৃষ্টতা হবে, আর না বলাটা মিথ্যাচার। কি বলি বলুন তো? ওই হ্যাঁ আর না এর মাঝে মাথাটা একটু ঢাকিয়ে দাও। কি যে এবার তুমি বলো তো, তুমি ওনার কাছে এসেছো কেন? নাটক নিয়ে আড্ডা দিতে? এটা কি আর আড্ডা মারার সময় আছে না? কেন একথা বলছো কেন? জানেন, গতকাল রাতে একদল সমাজ বিরোধীদের হাতে অশোকদার খুন হয়েছে। কেন? কে থেকে ফোন করছে? কে এই অশোক? এই দাও দাও দাও, এই কোন অশোকের কথা বলছো? এই যে কিনা ওই একটা নাটক দল চালাতো, কি কি যেন নাম দলটার? নাট্যবেদ। নাটক। আমি ওই দলেরই সদস্য। অশোকদা আমাদের পরিচালক ছিলেন। ও কি তুমি নাট্যকর্মী খুন? তাহলে তুমি উত্তরে তো সব ফিরে এলো নাকি? তোমরা এখন কি ঠিক করেছো? কিছু ভেবেছো? হ্যাঁ, উনি কিচ্ছু করেননি। আমাদের ফলপট্টিটা ছেলে হ্যাঁ, স্টেশনের পাশে। সন্ধ্যে 7টার পর অঞ্চলটা ওই সমাজ বিরোধীদের মুক্তাঞ্চল হয়ে ওঠে। কোনো ভদ্রলোক, কোনো সভ্য মানুষ ওখান থেকে যাতায়াত করতে পারে না। কাল রাতে 9:30 10টার নাগাদ একটি মেয়ে ফিরছিল। সম্ভবত প্রাইভেট ফার্মে চাকরি করে, তাই ফিরতে দেরি হয়েছিল। ওই সমাজ বিরোধীগুলোকে মদ্যপ অবস্থায় জোর করে তুলে নিয়ে যায়। 10 মিলে 20 কাজ আর জিতি নাই লাগছে। অসুদা তখন সম্ভবত রিহার্সাল থেকে ফিরছিল। ওই মেয়েটির চিৎকার শুনতে পেয়েই উনি জানেন, আমরা ভেবেছি যে ওই খুনিদের বিরুদ্ধে একটা জনমত গঠন করবো। আচ্ছা, সেই কারণে
হ্যাঁ হ্যাঁ, আমরা তো পারবো। তোমাদের মতো ছেলেদের কথা কি গুরুত্ব দেবে? মাসিমা, আমাদের মতো ছেলেরাই তো মানুষ খুন করছে, মেয়েদের ইজ্জত লুটছে, গোটা শহরটাকে তছনছ করে তুলেছে। ওরা যদি আমাদের বয়সে এত সব কাণ্ড ঘটাতে পারে, আমরা অন্তত আটকানোর চেষ্টা তো করতেই পারি। বেশ, তাহলে তোমরা এবার আমার কথা শোনো। আজ বিকেল 4টে আমরা অশোকের জন্য শোক সভার আয়োজন করব। দারুণ না? সত্যি এটা ভালো ব্যাপার। এটা একটা বলার মতো ঘটনা হবে, আর সমাজ বিরোধীদের বিরুদ্ধে একটি প্রচন্ড প্রতিবাদের সূচনা হবে। আপনি কি বলেন? 100 বার। কিন্তু একটা ভাবনার ব্যাপার, গোটা অঞ্চলটা 144 ধারা জারি করা হয়েছে। এরকম অবস্থায় যদি আমরা শোক সভা করতে যাই, তাহলে গুলি খেয়ে মারাটা অসম্ভব কিছু হবে না। আরে ভাই, সারা জীবন তো এই গুলিকেই বললাম। ভাত ঢাল খেয়ে আর বেরোচ্ছেন। আরে ভাই, সারা জীবন এই ডাল ভাত খেয়ে জিভখান একবারে হাইজা গেছে জানো। একবার যখন নৌকা পাইছি, এই গুলি না খাইয়া খান। কেষ্ট, রসিকতার একটা সময় আছে। দেখো প্রকৃত যে রসিক, সে জীবনেও রসিক, মরণেও রসিক, জীবন মরণ সন্ধিক্ষণেও রসিক। আচ্ছা, সভাটা কোথায় করবেন? কেন, যেখানে অশোককে ওরা খুন করেছিল সেইখানে সভাটা হবে। অবাস্তব পরিকল্পনা, অসম্ভব, আবেগপ্রবণ পাগলাম। পাগলাম নয় তো কি? 144 ধারা যেখানে জারি হচ্ছে, সেখানে শোক সভা সংগঠিত করা যায় না? শোনো, যেমন আপনি কি বলতে চাইছেন? কার্যু চলাকালীন অবস্থায় শোক সভা সংগঠিত করা যায় না। ও তাহলে তুমি বলতে চাইছো যে মানুষ, জঙ্গলে বসবাসকারী মানুষ যখন বাঘ তাদের আক্রমণ করে, সবাই নিজের ঘরে টিভি দিয়ে বসে থাকবে, তারপর বাঘ যাকে পারবে খাবে, যাকে পারবে ধরবে, আবার নিজের ইচ্ছা মতো যখন মনে ফিরে যাবে, তখন সবাই বাঘের আক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে, তাই তো? না, বরং ভেতরে ভেতরে প্রস্তুত হতে থাকে, ঠিক সময় মতো বাকি বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে। ঘরে বসে ফিরে, তাই? তুমি কেন বুঝতে পারছো না? এরা গায়ের বাঘ নয়, শহুরে বাঘ। এদের বিরুদ্ধে লড়াই করতে তোমাদের অস্ত্র শুধুমাত্র নাটকের সংলাপ। নাটকের সংলাপ হেলা ফেলা নয় ম্যাডাম। জানি, এবং সেটা ওরাও জানে বলেই ওরা কিন্তু সংলাপের বিরুদ্ধে কিন্তু বুলেট ছুটছে। তাহলে বুলেটের ভয়ে আমরা দরজা জানিয়ে ছিটকি নিয়ে আসতে বসতে হবে, তাই তো মাসিমা? আর এই ঘরটাই কি আমাদের পূর্ণ নিরাপত্তা দিতে পারবে বা দিতে পারছে? না, পারছে না। কিন্তু তাই বলে শুধুমাত্র নাটকের সংলাপের ভর করে বুলেটের বিরুদ্ধে যে দাঁড়িয়ে থাকা যায়, সেটা তো আত্মহত্যার এক ধরনের। আত্মহত্যা যখন খুব কাছাকাছি এসে যায়, কেন এছাড়া কোনো উপায় থাকে না। আচ্ছা স্যার, আপনি কিছু, আমি বেরোবো, কিছু কাজ থাকে বলে আমি করছি। শোনো, তোমরা আজকে যেখানে ওরা অশোককে খুন করেছিল সেখানে আমরা সভা রাখবো। আজকে তোমার জীবনের শেষ নাটকটার নতুন নাম অশোকের জন্য শোক। আমি কথা দিলাম, এই নাটক আমরা মঞ্চস্থ করবই, নারী অশোকদের জন্য নিজের প্রাণ দেব। এর মাঝামাঝি আর কিচ্ছু হবে না। ভাবছি মরে যাওয়ার এরকম সুবর্ণ সুযোগ হাতছাড়া করা ঠিক হবে। বেশ দাঁড়িয়ে উপভোগ করতে। চুপ করবে? তোমাদের মৃত্যু খেলা কিন্তু আমার আর ভালো লাগছে না। সবাইকে একদিন না একদিনের খেলায় অংশ নিতে হবে চারু। আমরা কেউ বাঁচবো না, এই মৃত্যু পুরীতে আমরা কেউ বাঁচতে পারি না। ওই ম্যাডাম, চলুন একটু বেশ করে কষিয়ে রান্না করুন দেখি, কবজি ডুবিয়ে খেয়ে যান। কেষ্টদা, আপনি প্লিজ
কীর্তন আমি সবার আয়োজন করতে চাইছি। অন্তত কিছু মানুষ জানো যে আমাদের সমাজে কি দুর্যোগ নেমেছে, কি চলছে। তাই করো, কিন্তু কিছুদিন পর অবস্থা একটু স্বাভাবিক হয়ে গেল। তুমি কেন বুঝতে পারছো না? তোমার সঙ্গে আমার কোনো বিরোধ নেই, আমিও তোমাদের পাশে থাকতে চাই, কিন্তু কিছুদিন পর ঘটনা ঘটে যাওয়ার মুহূর্তে প্রতিবাদ করা, ঘটনা ঘটে যাওয়ার অতীতের হিসাবে প্রতিবাদ করা কি এক জিনিস? কেন ঝড়ে যখন মানুষের ঘর বাড়ি দিয়ে নিয়ে যায়, তখন মানুষ ঝড়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে ঝড়ে উড়িয়ে নিয়ে যাওয়া ঘর বাড়ি পুনরায় আবার ঠিক একই জায়গায় বসানোর জন্য ঝড়ের পিছনে ছোটে না, বড় ঝড় থেমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে। ঝড়ে যদি তোমার ছেলেকে তুলে নিয়ে যায়, তোমার সমস্ত পরিবারটাকে উত্তাল সমুদ্রে ছুঁড়ে ফেলে, তখন কি ঝড় থামার জন্য তুমি অপেক্ষা করবে? তা করা যায়? ঝড়ের সামনে বুক বেঁধে যারা লড়াই করতে পারে সেই রকম মানুষের সন্ধান করছি আমি। ঠিক আছে, যাও, তোমার মতো দেশে উন্মাদের অভাব নেই, যাও গিয়ে দেখো। উন্মাদনতা না থাকলে কোনো বড় কাজ করা যায় না চালু। এমনকি উন্মাদনা যদি ছিটে ফোটা না থাকে তাহলে মানুষ পর্যন্ত হওয়া যায় না। বাবুকে তুমি অনেক কি বলেছিলে? আমি বলছি অনেক কি বলেছিলে? আমি শুনতে চাইছি বাবুকে তুমি ফোনে কি বলেছিলে? এমন কি আর বলেছি? 10-10টা করে ছেলেটা নাতি নাতিদের জন্য কোনটা কাঁদে, তাই বলেছি বাবু তোর বাবার শরীর ভালো নেই, ডাক্তার বলেছে 72 ঘন্টা টিকবে কিনা বলা যায় না। কেঁদো না চালু, কেঁদো না চালু, কেঁদো না। তোমার আমার মতো বুড়ো বুড়ির সংখ্যা ক্রমশই সমাজে বাড়ছে। জীবনের গতি যৌথ পরিবার ভেঙে অনুপরিবারের জন্ম নিচ্ছে। বয়স্কদের জন্য সরকার অনেক রকম সুযোগ সুবিধা দিয়েছে, গ্রামে বসার অনেক জায়গা করে দিয়েছে, কিন্তু আমাদের মতো মানুষদের জীবন নিশ্চিত করবে মা। এবারও যেতে পারলাম। কর্পোরেট দুনিয়ার ব্যস্ততার কথা তো জানো, মন খারাপ করো না। সামনের সপ্তাহে কটা দিন সময় করতে পারো। আপাতত এই লাইটারটা পাঠালাম, এটা দিয়ে বাবার মুখে আগ্রী করবো। সঞ্জীব এসে দরজাটা খোলা রেখেছেন না? এসো সঞ্জীব, বাবা মা অনেকদিন আগেই মারা গেছে। মা অনেক কষ্টে আমার বড় করছে।
শুধু বড় নয় সঞ্জীব, বড় নয়, তোমার মা তোমাকে প্রকৃত মানুষ করেছে। কি হয়েছে মাসিমা? কি হয়েছে? তোমার মা জানে তুমি এমন একটা কাজ করতে চলেছো। হ্যাঁ, মাই আমাকে বলেছে যে এরকম একটা ঘটনা আমাদের চুপ করে বসে থাকা একদম উচিত, কিছু একটা করা উচিত। আচ্ছা সঞ্জীব, ধরো আজকের এই সভায় পুলিশ সত্যি সত্যি পুলিশ আছে, আর সেই গুলিতে আমার মৃত্যু হলো, তাহলে আমার আমার ওই শরীরটাকে নিয়ে গিয়ে শ্মশানে বৈদ্যুতিক চুল্লিতে এইসব কথা এখন থাক না। না 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 না, তিনটে বাজতে তুমি শোনো শোনো, তুমি বলো আমার ওই বডিটা নিয়ে পুলিশ দেখেছো? এখন এসব কথা থাক না, আমরা বেরোতে হবে। তুমি বলো না শুনে, তুমি আমার অনুরোধ আদেশ বা যা ইচ্ছা মনে করতে পারো, বলো তুমি আমার বডিটা নিয়ে গিয়ে চুল্লিতে পুড়িয়ে দেবে তো? আগে আপনি আমাকে কথা দিন স্যার, যে যদি আজকে এই শোক সভা পূর্ণ করে আমরা আসতে পারি, তাহলে কি অশোকদা রেখে দেওয়ার এই দলের দায়িত্ব আপনি নিজের কাছে তুলে নেবেন? নেবে, হ্যাঁ নেবে। লাইটার কি হবে? অশোকের আত্মার শান্তি কামনায় প্রথম মোমবাতিটা আমাদের ঘরেই চলল। আপনি যাবেন আসুন। আর দেরি করো না, চলো, 3টে বাজতে চললো, চলো চলো তাড়াতাড়ি চলো। কোন সকাল রাতের সূর্য নাকি স্বপ্নের খিলা, প্রতি পাখির পূজন নাকি হাহাকার। হ্যালো, নমস্কার, সামনে লাইট দেয়, কাউকে দেখতে পাচ্ছি না। চাপদানি আর্ট অ্যান্ড কালচারাল সোসাইটির নাটক আজকের অষ্টম নাট্যমেলা শেষ দর্শন। আগামীকাল আরও 3টি নাটক থাকবে। আগামীকালও আমরা 6টায় শুরু করবো। প্রত্যেকটা আমরা অনুরোধ করছি যেন তাড়াতাড়ি আসবেন, না হলে অনেক দেরি হয়ে যায়, বাইরের দল থাকে যাওয়ার জন্য। মানস, বিষ্ণু, শুভ, তিমিটা, বিজয়া মাইতি, বিষ্ণু শঙ্কর তিওয়ারি, তিমির বরণ রায়। আলোয় ছিল আমাদের শুভ একটুখানি ঘুরে পর, আর আমি পরিচয় দেওয়ার এনে সুখের মাইতি। আমাদের এবারের নাটকটার লেখা এবং পরিচালনা তিমিরদা বহুদিন ধরে নাটক করেন এবং আমাদের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উনি এক্সামিনার এবং লেকচারার ছিলেন। আমার সৌভাগ্য যে ওনার নাটক এইভাবে আমি পেয়েছি। কোনো এক সময় তিমিরদাদের নাটক দেখে আমরা বড় হয়েছি। তিমিরদা বহুদিন ধরে মাতলা শিল্পক নিয়ে চলছেন। এবারটা আমরা বিশেষভাবে তিমিরদার কাছে কৃতজ্ঞ যে উনি আমাদের মতো দলকে এরকম একটা নাটক দিয়েছেন, তার জন্য আমরা ধন্যবাদ এবং সোসাইটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তিমিরদাকেই বলছি আজকে দু এক কথা বলার জন্য।
নাটকটি ওনারা করেছেন তার জন্য কৃতিত্ব ওনাদেরই বলা যায়। তার কারণ হচ্ছে আমি ঠিকমতো সময় দিতে পারিনি, সেই জন্য ওনাদের কাছে আমি সত্যি লজ্জিত। একটা নাটক তুলতে যতদিন সময় লাগে, যতটা সময় ব্যয় করা উচিত, ততটা সময় আমি ওনাদেরকে দিতে পারিনি। তবু যে আজকে ওনারা নাটকটি মঞ্চস্থ করেছেন, হয়তো সামান্য কিছু ত্রুটি বিচ্যুতি, আলো, মঞ্চটা অনেক ছোট, চলাফেরা করতে অসুবিধা হয়েছে। তো আগামী দিনে ওনারা যখন এর পরে অন্য জায়গায় শো করতে যাবেন, আশা করি তখন এইসব ত্রুটি বিচ্যুতিগুলো থাকবে না। কারণ মঞ্চ ছোট হওয়াতে হয়তো রিহার্সাল দিয়েছে অনেক বড় জায়গায়, তারপরে মঞ্চটা ছোট, আর আসবাব দেখছেন সেট হচ্ছে অনেকগুলোই বেশি, সোফা সেট, চৌকি, সমস্ত কিছু নিয়ে চলাফেরায় সত্যিই ওদের খুব অসুবিধা হয়েছে। তারপরে যে ছেলেটি সঞ্জীবের অভিনয় করলো, তার আবার পা ভেঙে ফেলেছিল ছেলেটি, তবুও যে ওই অবস্থায় ও অভিনয় করেছে, আমি চাইবো আপনারা ওর জন্য আরেকবার একটু হাত তালি। যাক, ঠান্ডাটাও খুব বেড়েছে, আজ আর বেশি কথা বলছি না, ভালো থাকবেন সবাই। ঠিক আছে, আগামীকাল আবার আমরা এখানে উপস্থিত হব এবং 3টি নাটক আছে।